ভাবা যায় একটা কোম্পানি যারা এসেছিল ব্যবসা করতে তারাই কিনা একটা আস্ত মহাদেশের শাসক বনে গেল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই যে অবিশ্বাস্য ক্ষমতা দখলের গল্প, এর পেছনে কিন্তু ছিলেন দুজন মানুষ। বলা যায় ব্রিটিশ রাজের আসল ভিত্তিটা তারাই গড়ে দিয়েছিলেন। তো চলুন আজ সেই দুজনের গল্পটাই শোনা যাক। প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হতে পারে, কিন্তু এর উত্তরটা কিন্তু বেশ জটিল। মানে কিভাবে একদল ব্যবসায়ী মিলে একটা বিশাল সাম্রাজ্য দখল করে ফেলল? এই যে একটা অবিশ্বাস্য পরিবর্তন, এর আসল গল্পটা কি, সেটাই আজ আমরা খুঁজে বের করব। আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো, চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা দেখব কিভাবে কোম্পানি ক্ষমতা দখল করল। তারপর আমরা জানব সেই দুই কারিগরের কথা, ওয়ারেন হেস্টিংস আর লর্ড কর্নওয়ালিস। আর সবশেষে দেখব তাদের রেখে যাওয়া উত্তরাধিকার কিভাবে একটা বিভেদ তৈরি করেছিল। চলুন একটু ১৮ শতকের ভারতে ফিরে যাই। তখন মুঘল সাম্রাজ্যের সূর্য প্রায় অস্তমিত, চারিদিকে একটা বিশাল ক্ষমতার শূন্যতা। আর এই সুযোগটাকে কাজে লাগাতে ঝাঁপিয়ে পড়ল ইউরোপীয় কোম্পানিগুলো। তবে সবার মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্দেশ্যটা কিন্তু শুধু ব্যবসা ছিল না, তাদের চোখে ছিল ক্ষমতা দখলের এক তীব্র লোভ। তো এই রকম একটা বিশৃঙ্খল পরিস্থিতিতেই মঞ্চে এলেন ওয়ারেন হেস্টিংস, বাংলার প্রথম গভর্নর জেনারেল। তার কাঁধে এসে পড়ল প্রায় একটা অসম্ভব কাজ। কাজটা কি? একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে একটা পুরো দস্তর সরকারে পরিণত করা। বাবাজা! হেস্টিংস ছিলেন একজন অসাধারণ ম্যানেজার, এতে কোনো সন্দেহ নেই। হিন্দু আর মুসলিম আইনগুলোকে এক জায়গায় আনা, নতুন মুদ্রা চালু করা, পুরো ট্যাক্স সিস্টেমটাকে ঢেলে সাজানো, সবই কিন্তু তার হাতেই হয়েছিল। এমনকি তার নেতৃত্বেই কোম্পানির সেনাবাহিনী একের পর এক বড় বড় যুদ্ধ জেতে। কিন্তু সমস্যাটা ছিল তার কাজের ধরনে, যা ছিল ভীষণ বিতর্কিত। আর এর পরিণতি, যে মানুষটা ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তিটা গড়ে দিল, তাকেই কিনা ব্রিটেনে ফিরে যেতে হলো দুর্নীতি আর চাঁদাবাজির মতো মারাত্মক অভিযোগ নিয়ে। যদিও অনেক লম্বা একটা বিচারের পর তিনি শেষমেশ ছাড়া পান। হেস্টিংসের অধ্যায়ের পর এবার গল্পে এলেন লর্ড কর্নওয়ালিস। তাকে ভারতে পাঠানোই হয়েছিল হেস্টিংসের আমলে তৈরি হওয়া দুর্নীতি সাফ করতে আর পুরো প্রশাসনে একটা প্রফেশনাল ছোঁয়া আনতে। তিনি ছিলেন একেবারে অন্য ঘরানার মানুষ, একজন ব্রিটিশ অ্যারিস্টোক্র্যাট, একজন জেনারেল। তার কাজই ছিল কোম্পানির শাসনকে একটা সিস্টেমের মধ্যে আনা। এই দুজনের মধ্যে পার্থক্যটা ছিল বলতে গেলে আকাশ আর পাতালের মতো। ভাবুন একবার, একদিকে ওয়ারেন হেস্টিংস, যিনি কোম্পানির এক সাধারণ কেরানি থেকে গভর্নর জেনারেল হয়েছিলেন, যিনি ভারতের সংস্কৃতিকে বুঝতেন, এখানকার বাস্তবতা মানতেন। আর অন্যদিকে লর্ড কর্নওয়ালিস, একজন জাত ব্রিটিশ অভিজাত, যিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে ইউরোপীয়রাই সেরা। এই যে দুটো একেবারে ভিন্ন মানসিকতা, এদের সংঘাত আর সমন্বয়ে কিন্তু ব্রিটিশ শাসনের আসল চেহারাটা তৈরি হয়েছিল। কর্নওয়ালিসের সবচেয়ে বড় এবং সবচেয়ে বিতর্কিত কাজ ছিল সম্ভবত চিরস্থায়ী বন্দোবস্ত। মাত্র একটা আইন, আর তাতেই ভারতের হাজার হাজার বছরের পুরো ভূমি ব্যবস্থাটা একেবারে ওলটপালট হয়ে গেল। এই সিস্টেমে জমির খাজনা চিরদিনের জন্য ফিক্সড করে দেওয়া হলো, আর যারা ট্যাক্স তুলত, মানে জমিদাররা, তারাই হয়ে গেল জমির বংশ পরম্পরার মালিক। আচ্ছা, তো এই সিস্টেমটা কাজ করত কিভাবে? ব্যাপারটা খুব সহজ। প্রথমে কোম্পানি এসে একটা জমির দাম ঠিক করত। তারপর সেই দামের ওপর ভিত্তি করে একটা ট্যাক্স বা খাজনা চিরদিনের জন্য বেঁধে দেওয়া হতো। জমিদারদের কাজ ছিল কৃষকদের কাছ থেকে সেই খাজনা আদায় করা আর তার একটা নির্দিষ্ট অংশ কোম্পানিকে জমা দেয়া। আর যতদিন তারা এই টাকাটা ঠিকঠাক দিতে পারত, জমিটা তাদেরই থাকত, এমনকি তাদের ছেলেপেলেরাও সেই জমির মালিক হতো। বুঝতেই পারছেন, এই একটা সিস্টেম ভারতের জমির মালিকানার পুরো ধারণাটাই আমূল বদলে দিয়েছিল। এরপর কর্নওয়ালিস আনলেন তার বিখ্যাত কর্নওয়ালিস কোড, যা ছিল বিচার ব্যবস্থার এক গুচ্ছ আইন। কিন্তু এর একটা খুব অন্ধকার দিকও ছিল, আর সেটা হল বর্ণ বৈষম্যকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া। কর্নওয়ালিস নিজে কি লিখেছিলেন শুনুন। তিনি বলেছিলেন যে গায়ের রং আর বংশ পরিচয়ের কারণে ভারতীয়রা ইউরোপীয়দের থেকে নিচু মানের। ব্যাস, এই এক লাইনেই তিনি ভারতীয়দের জন্য সরকারি বড় বড় পদের দরজাটা একেবারে বন্ধ করে দিলেন। শুধু আইন কানুন নয়, কর্নওয়ালিস কিন্তু একজন ঠান্ডা মাথার জেনারেলও ছিলেন। মহীশূরের বাঘ টিপু সুলতানের বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্ব তিনি নিজেই নিয়েছিলেন। প্রথমবার তিনি কিন্তু হেরে গিয়েছিলেন, তাকে পিছু হটতে হয়েছিল, কিন্তু তিনি হাল ছাড়ার পাত্র ছিলেন না। আরও বড় প্রস্তুতি, আরও ভালো পরিকল্পনা নিয়ে তিনি আবার ফিরে এলেন এবং এবার টিপু সুলতানকে হারিয়ে দিলেন। আর এই একটা জয়ের ফলেই দক্ষিণ ভারতে ব্রিটিশদের সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করার মতো আর কেউ রইল না। তাহলে দেখা যাচ্ছে হেস্টিংস আর কর্নওয়ালিস ছিলেন দুজন একেবারে আলাদা ধরনের মানুষ, কিন্তু তাদের এই ভিন্ন ভিন্ন কাজগুলো মিলেই ব্রিটিশ রাজের আসল কাঠামোটা তৈরি হয়েছিল। দুজনের অবদানই ছিল সমান গুরুত্বপূর্ণ।
এইভাবেই কিন্তু ব্রিটিশ রাজের ভিত্তিটা পোক্ত হল। একদিকে ছিল হেস্টিংসের প্র্যাগম্যাটিক মানে বাস্তববাদী কিন্তু কিছুটা বিশৃঙ্খল পদ্ধতি, আর অন্যদিকে কর্নওয়ালিসের একেবারে নিয়মমাফিক কঠোর সিস্টেম। এই দুই বিপরীতধর্মী জিনিসের মিশেলেই তৈরি হয়েছিল ব্রিটিশ রাজের সেই জটিল শাসন ব্যবস্থা। তো সব মিলিয়ে তাদের রেখে যাওয়া উত্তরাধিকারের দুটো দিক ছিল। ভালো দিকটা হলো একটা দক্ষ আর প্রফেশনাল সরকারি ব্যবস্থা চালু হলো, একটা নির্দিষ্ট আইনি কাঠামো তৈরি হলো, কিন্তু খারাপ দিকটাও ছিল মারাত্মক। এই সিস্টেমের ভেতরেই বর্ণবৈষম্যকে ঢুকিয়ে দেওয়া হলো, জমির মালিকানা চিরদিনের জন্য বদলে গেল, আর ব্রিটিশদের সামরিক শক্তি অপ্রতিরোধ্য হয়ে উঠল। 18 শতকে নেওয়া এই সিদ্ধান্তগুলোর প্রভাব কিন্তু সেখানেই থেমে থাকেনি। এর রেশ থেকে গিয়েছিল বহু বছর পরেও, আর এর ফল ছিল সুদূর প্রসারী আর বেশিরভাগ ক্ষেত্রেই বিভেদ সৃষ্টিকারী। আর এটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, ট্যাক্স আদায় আর শাসন করার সুবিধার জন্য ব্রিটিশরা ভারতকে ছোট ছোট ভাগে ভাগ করেছিল। এই যে প্রশাসনিক লাইনগুলো তারা টেনেছিল, 100 বছর পর সেগুলোই হয়ে উঠল কঠিন রাজনৈতিক বিভাজনের রেখা। এর সবচেয়ে বড় উদাহরণ কোনটা জানেন? 1905 সালের বঙ্গভঙ্গ, যার বীজ কিন্তু পোতা হয়েছিল সেই হেস্টিংস আর কর্নওয়ালিসের আমলেই। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, যে সাম্রাজ্যের জন্মই হয়েছিল ব্যবসা আর লাভের লোভে, সেই সাম্রাজ্য কি কোনোদিন তার অধীনে থাকা মানুষদের সত্যিকারের সেবা করতে পারে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের এটাই বোধহয় ছিল সবচেয়ে বড় মন্দন। আর এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করার দায়িত্ব সম্ভবত আমাদের সবার।